হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আজকের 14 নম্বর প্র্যাকটিস সেট বা 14 নম্বর মক টেস্ট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি 2025 সালে পরীক্ষার জন্য। এটা 14 হবে। গতকাল আমরা করেছিলাম, সেটা 13 নম্বর সেট করেছিলাম। আজ করছি 14 নম্বর প্র্যাকটিস সেট। আজকেও প্রত্যেক দিনের মতো আমরা 25টা প্রশ্ন আলোচনা করব। আজকেও প্রায় তোমাদের জিকে 13টা রয়েছে, আপনাদের জিকে রয়েছে 13টা এবং এখানে 12টা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে। তো অবশ্যই মন দিয়ে দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যদি আপনারা এই সমস্ত ক্লাসের পিডিএফ এবং এই ক্লাসের পিডিএফ ছাড়াও যদি কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি ম্যাটেরিয়াল 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, সাজেস্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স বুক, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ জিকের স্টাডি মেটেরিয়াল, স্ট্যাটিক জিকের স্টাডি মেটেরিয়াল, এত কিছু যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে পিডিএফ ব্যাচ রয়েছে সেই স্টাডি মেটেরিয়াল ব্যাচে জয়েন করতে হবে। এটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল ব্যাচ, এসএসসি গ্রুপ সিডি পিডিএফ ব্যাচ, 2 নম্বর ব্যাচ এটা। ঠিক আছে, এখানে আমাদের টেলিগ্রামে একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে জয়েন করতে হবে এই পিডিএফ মানে এই স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করার জন্য। এছাড়াও আমরা সপ্তাহে 2 দিন করে ক্লাসও করাবো। ঠিক আছে, গাইড ক্লাস। যদি জয়েন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে, কত টাকা পেমেন্ট করতে হবে সব কিছু বলে দেওয়া হবে। এছাড়াও আমাদের যদি আপনারা কোর্স না নিতে চান, আমাদের ফ্রিতে জয়েন করুন। একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে গাইডেন্স গুরু অফিসিয়াল, এটা ফ্রি জয়েন করতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যান। যে কোনো চাকরির আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্নে চলে যাব। আজকের কি আছে প্রথম প্রশ্ন দেখুন। বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি পদে কে রয়েছেন? এটা কন্ট্রোলার নয়, কিন্তু কম্পট্রোলার। এটা হচ্ছে কম্পট্রোলার। ঠিক আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ যাকে বলা হয়ে থাকে, ক্যাগ পদে কে রয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য। এসএসসি গ্রুপ সিডি তো হচ্ছেই, তার সঙ্গে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার হয়ে যাবে কে সঞ্জয় মূর্তি। আজকের যে ক্লাসটা করব আমরা, আজকেও কিন্তু গতকালের মতোই করব, মক টেস্টের মতো করব। দেখুন আপনাদের কতগুলো করতে পারছেন। আর অবশ্যই কমেন্ট করে, গতকাল যেমন অনেকেই জানিয়েছিল কমেন্ট করে, স্যার আমি এতগুলো পেরেছি, তো আপনারাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এতগুলো হয়েছে, কার কতগুলো ঠিক হচ্ছে। ঠিক আছে, তো তিনি 21 নভেম্বর 2024 সালে ভারতের ক্যাগ পদে নিযুক্ত হয়েছেন। আর ক্যাগকে নিয়োগ কে করে থাকেন? সিএজি শপথ গ্রহণ করেন বা নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ঠিক আছে, এটাও প্রশ্নে থাকে অনেক সময়। পরবর্তী প্রশ্নে চলে যাব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দেন। চলুন নেক্সট প্রশ্ন দেখুন। কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগার বলা হয়? ভিনিগার দেখবেন বিভিন্ন খাদ্যকে সুগন্ধ দেওয়ার জন্য এবং খাদ্যকে সংরক্ষণ করে রাখার জন্য ভিনিগার ব্যবহার করা হয়ে থাকে। ভিনিগার ব্যবহার করা হয়ে থাকে খাদ্যকে সুগন্ধ দেওয়ার জন্য এবং খাদ্যের মানে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ভিনিগার হচ্ছে বিভিন্ন ওয়াইন এইসব থেকে তৈরি করা হয়ে থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যালকোহল এর মধ্যে মিক্স থাকে। তো কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিড থাকবে? 10%। এখানে উত্তর হবে 10% অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগার বলছে। কিন্তু যদি যে ব্যবহারিক প্রয়োগে ব্যবহার করা হয় যে ভিনিগারগুলো, সেখানে ম্যাক্সিমাম 8% অ্যাসিটিক অ্যাসিড দেওয়া থাকে। ঠিক আছে, তো 10% উত্তর হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা দেখব। আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি মূল্যে বিক্রিত হওয়া খেলোয়াড়ের নাম কি? মানে সবচেয়ে বেশি মূল্যবান খেলোয়াড়ের নাম কি বলতে হবে। প্রত্যেকটা প্রশ্ন বলবো, আপনারা নিজেরা চেষ্টা করুন, তারপর আমি উত্তর বলে দেবো। বেশি ডিটেলস বলবো না আজকে, প্রশ্ন বলবো এবং শুধু উত্তরটা বলে দেবো। ঠিক আছে, চলুন। কি হবে কারেক্ট আনসার? কে হবে ঋষভ পান্থ 2000 মানে রিসেন্ট যে ইয়েটা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি দামে বিক্রয় হয়েছেন 27 কোটি টাকাতে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামি প্লেয়ার হচ্ছেন ঋষভ পান্থ। আর সবচেয়ে কম বয়সী প্লেয়ার যদি বলা হয় তখন বৈভব সূর্যবংশী, 14 বছর বয়সী। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নে চলে যাব। তরায়নের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তরায়নের যুদ্ধ ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তরায়নের যুদ্ধ থেকে প্রশ্ন থাকেই থাকে সমস্ত পরীক্ষায়। তো তরায়নের দ্বিতীয় যুদ্ধ বলা হচ্ছে এখানে। কারেক্ট আনসার হয়ে যাবে 1192।
এটা হচ্ছে তরায়নের দ্বিতীয় যুদ্ধ, আর তরায়নের প্রথম যুদ্ধ যদি বলা হয় 1191, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192। এটা হচ্ছে ভারতের হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। প্রথমবার পৃথ্বীরাজ চৌহান জয়ী হচ্ছে, দ্বিতীয়বার যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হচ্ছে। এটা হয়েছিল হরিয়ানার একটা ভিলেজ আছে যেটা তারাউরি বলা হয়, এই ভিলেজের নাম হচ্ছে তারাউরি নামক ভিলেজ। এরপর থেকেই মানে মুসলমান আক্রমণ ভারতে আগেই হয়েছিল, এর আগেও হয়েছে, কিন্তু এরপর থেকেই মুসলমান শাসনটা মানে ভারতে বাড়ছে। ঠিক আছে, মুসলিম শাসন। চলো তাহলে 1192 কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত হোয়াই ভারত ম্যাটার্স বইটি কে লিখেছেন? হোয়াই ভারত ম্যাটার্স এই বইটি কে লিখেছেন? হোয়াই ভারত ম্যাটার্স, হোয়াই ভারত ম্যাটার্স আগামী দিনের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বই। 2024 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক আছে, দুবাইয়ের একটি লাইব্রেরিতে এটা উন্মোচন করা হয়েছিল প্রথম। এস জয়শঙ্কর বইটা লিখেছেন, হোয়াই ভারত ম্যাটার্স। 6 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? শাহজাহানের প্রকৃত নাম ছিল শাহাব উদ্দিন মোহাম্মদ খুররম। শাহাব উদ্দিন মোহাম্মদ খুররম বা প্রিন্স খুররম। ঠিক আছে, তাহলে খুররম শুধু মনে রাখতে হবে, খুররম। নেক্সট চলে যাব 7 নম্বর প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক। দেখুন এখানে হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, প্রত্যেকটা দেশই ক্লাইমেটকে চেঞ্জ করার চেষ্টা করছে, যে দিন দিন ক্লাইমেট খারাপ হচ্ছে সেটাকে চেঞ্জ করে ভালো করার চেষ্টা করছে। তো কোন দেশ ভালো করায় কতটা এগিয়ে, সেই দিক থেকে একটা র্যাঙ্ক প্রকাশ করা হচ্ছে, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 10। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর সমস্ত র্যাঙ্কিংয়ের মতো এখানেও প্রথমে আছে ডেনমার্ক। পৃথিবীর যত রকমের সূচক বা র্যাঙ্কিং হয়ে থাকে প্রত্যেকটা র্যাঙ্কিংকে আমি 3টে দেশের নাম বলে দেব, সুইডেন, ডেনমার্ক এবং সুইডেন, তারপর হচ্ছে আইসল্যান্ড। ঠিক আছে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড এইগুলোই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে যত রকমের র্যাঙ্কিং আছে সমস্ত র্যাঙ্কিংয়ে। ঠিক আছে, নেক্সট 8 নম্বর হচ্ছে নভেম্বর 2024-এ কোথায় ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন জ্বালানি স্টেশন স্থাপন করা হয়েছে? ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন জ্বালানির যে স্টেশন সেটা নির্মাণ করা হয়েছে নভেম্বর 2024-এ। কোথায় নির্মাণ করা হয়েছে? কারেক্ট আনসার হবে লে লাদাখে নির্মাণ করা হয়েছে, লে লাদাখ। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিখ গুরু বৈশাখী উৎসব প্রবর্তন করেছিলেন? আচ্ছা, আপনারা বলতে পারবেন যে কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেন? খালসা প্রথা, তো যে শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেছিলেন সেই শিখ গুরুই কিন্তু বৈশাখী উৎসব প্রবর্তন করেছিলেন। 10ম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরু গোবিন্দ সিং 10ম শিখ গুরু, খালসা প্রথা প্রবর্তন করেন, বৈশাখী উৎসব প্রবর্তন করেন। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা প্রশ্ন থাকে যে শিখ গুরু ত্যাগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? তো গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব। গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, এটা প্রশ্ন থাকে। আর গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিল, এটাও প্রশ্ন থাকে। অর্জুন দেবকে কে হত্যা করেছিল? এই অর্জুনের বর্গীজ থেকে মনে রাখবেন যে জাহাঙ্গীর। 2জন মোগল সম্রাট 2জন শিখ গুরুকে হত্যা করেছিল, এক হচ্ছে জাহাঙ্গীর অর্জুন দেবকে, আর ঔরঙ্গজেব গুরু ত্যাগ বাহাদুরকে হত্যা করেছিল। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নের কোন নদীটি কাশ্মীরি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। দেখুন এই শতুদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা বা চেনাব, ইরাবতী বা রাভি, শতুদ্রু বা সাটলেজ, এই 3টা নদী হচ্ছে
পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। তো পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 3টা নদী, আর এই 3টি নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী। কিন্তু এই যে ঝিলাম নদীটি, এই ঝিলাম নদীটি হচ্ছে কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ঝিলাম কারেক্ট আনসার হয়ে যাবে। 11 নম্বর, ভারতে কবে নতুন অর্থনৈতিক নীতি চালু হয়েছিল? নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ আগে যে অর্থনৈতিক নীতি সেটাকে একেবারে নতুন করে চালু করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানে ভারতের আর্থিক যে অবস্থা, যে আর্থিক উন্নয়ন, সেই আর্থিক উন্নয়নের পেছনে প্রায় সমস্তটাই হাত আছে এই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও। 1991 সালে নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তিনি সেই সময় এনএপি এনেছিলেন। এনইপি মানে বলতে কি, নিউ ইকোনমিক পলিসি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, ভারতের অর্থমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এনইপি এনেছিলেন তিনি, যে এনইপিতে কি হয়েছিল, ভারতের অর্থনীতিকে গ্লোবালাইজেশন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে 1991 সাল ইজ দ্য কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ইকোনমিক্সের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সাথে যমুনা নদী মিলিত হয়েছে? গঙ্গা এবং যমুনা এই দুটো নদী মিলিত হয়েছে প্রয়াগরাজ। কিছুদিন আগে যে প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল, সেখানেই গঙ্গা এবং যমুনা নদী দুটো মিলিত হয়েছে। অপশন এ। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেককে এই উত্তর জানা উচিত। নেফা মানে হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ 1951 সাল থেকে 1975 সাল পর্যন্ত, 1951 সাল থেকে 1972 সাল পর্যন্ত নাম ছিল নেফা। ঠিক আছে, কার নাম ছিল? অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের আগে নাম ছিল 1951 সাল থেকে 1972 সাল পর্যন্ত নেফা নাম ছিল, কিন্তু তারপর এটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এবং ভারতের মধ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হচ্ছে। ভারতের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এটা 1987 সাল পর্যন্ত। ঠিক আছে, 1987 সাল পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে এবং তারপর ভারতের মধ্যে এটা অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে। 1987 সালের পর অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে। তাহলে অরুণাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার হচ্ছে। 14, কোথায় প্রথম এশিয়ান বৌদ্ধ শিখর সম্মেলন আয়োজিত হলো? তো এশিয়ান বৌদ্ধ শিখর সম্মেলন, প্রথম বৌদ্ধ শিখর সম্মেলন আয়োজিত হয়েছে ভারতের রাজধানী নিউ দিল্লিতে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, নিম্নের কে পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে পারেন? হু কলস ফর জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট? পার্লামেন্টের জয়েন্ট সেশন ডাকতে পারেন রাষ্ট্রপতি। কে ডাকতে পারেন? রাষ্ট্রপতি। আর সেই যে ধরুন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোথাও কোনো বিল পাস হচ্ছে না, ঝামেলা হচ্ছে বিভিন্ন রকমের, তখন সেটা জয়েন্ট সেশন ডাকা হয়। আর সেই জয়েন্ট সেশনের সভাপতিত্ব কে করবেন এটাও প্রশ্ন থাকে। কারেক্ট আনসার হবে স্পিকার। লোকসভার সভাপতি স্পিকার এই জয়েন্ট সেশনে সভাপতিত্ব করবেন। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি। আর এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 108 নম্বর আর্টিকেলে এই যে জয়েন্ট সেশনের কে ডাকতে পারেন এই ব্যাপারটা বলা হয়েছে। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার মহিলাদের জন্য সমস্ত সরকারি পরিষেবাতে 35% সংরক্ষণ চালু করেছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার চালু করেছে। মধ্যপ্রদেশের যে কোনো সরকারি পরিষেবাতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ করা থাকবে। 17, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অগ্নি নির্বাপক পোশাক বা অগ্নি প্রতিরোধক পোশাক অর্থাৎ আগুন নেভানোর কাজে যেসব পোশাক ব্যবহার করা হয় বা বম্ব স্কোয়াডের সদস্যরা যে পোশাক ব্যবহার করে সেই পোশাক অ্যাসবেস্টস দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, অ্যাসবেস্টস। অপশন ডি।
18 ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা নেদারল্যান্ডে রয়েছে, নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। নেদারল্যান্ডের রাজধানী অনেক সময় পরীক্ষায় আছে, নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম। কি? আমস্টারডাম। আমস্টারডাম হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দর, ঠিক আছে? তো এই যে নেদারল্যান্ডের দ্য হেগ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে অবস্থিত। 19 ভারত এবং কোন দেশের মধ্যে সূর্যকিরণ সৈন্য অভ্যাস আয়োজিত হয়? সূর্যকিরণ সৈন্য অভ্যাসটা ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হয়? কারেক্ট আনসার হয়ে যাবে ভারত এবং নেপালের মধ্যে সূর্যকিরণ সৈন্য অভ্যাস হয়ে থাকে। এই ডিসেম্বর 2024 সালে 14তম সূর্যকিরণ সৈন্য অভ্যাস ভারত এবং নেপালের মধ্যে হয়েছে। 20 নম্বর প্রশ্নে যাব। ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন? রাষ্ট্রপতি কখন বা কোন ধারা বলে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা কম করে দিতে পারেন? কখন পারেন? যখন ভারতে আর্থিক জরুরি অবস্থা সিচুয়েশন তৈরি হবে। এটা হচ্ছে আর্টিকেল 360, 360 নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে 360 নম্বর ধারা অনুযায়ী। তো তখনই এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সবার বেতন কম করে দিতে পারেন, যদি বোঝা যায় যে ভারতে আর্থিক জরুরি অবস্থা দরকার আছে। তাহলে 21 কোন সংস্থা ভারতীয় বায়ুসেনার জন্য Su-30 MKI যুদ্ধ বিমান তৈরি করেছে? এই যে যুদ্ধ বিমানটা Su-30 MKI যুদ্ধ বিমান, এটা তৈরি করেছে HAL বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত হয়েছেন স্যাম বেনেগাল, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? স্যাম বেনেগাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? কি ছিলেন? চিকিৎসক নাকি চলচ্চিত্র নির্মাতা, সন্তুরবাদক নাকি সাংবাদিক? তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন স্যাম বেনেগাল, তিনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন। ঠিক আছে, 23 নম্বর প্রশ্নে চলে যাব। লাস্ট প্রশ্নের উত্তরটা আমি বলবো না, লাস্টেরটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আর কয়েকটা আছে, মাত্র 2-3টা প্রশ্ন, দেখুন মন দিয়ে। নিম্নের কোনটি হলো ক্ষুদ্রতম মহাসাগর? যে 5টি মহাসাগর রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর যদি বলা হয় তো সেটা হচ্ছে আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। এর মানে ক্ষেত্রফল যদি বলা হয়, আয়তন 150 মানে 15 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, মানে 150 লক্ষ স্কোয়ার কিলোমিটার। অপশন ডি আর্কটিক মহাসাগর। 24 নম্বর প্রশ্নে চলে যাব। সুপ্রিম কোর্টের কোন বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন? সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যিনি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন, কে? সুপ্রিম কোর্টের শুধু বিচারপতি বললে হবে না, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। এমন একজন ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং রাষ্ট্রপতি দুটোই। আর অন্য কোনো ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতি হতে পারেননি। এটা হচ্ছেন মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। তার সঙ্গে তিনি 4 বার ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন অস্থায়ীভাবে 4 বারের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন। লাস্ট প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে বলবেন। এটা আমি কয়েকদিন আগেই করিয়েছি, সেই জন্য আর এটার উত্তর বলবো না, আপনারা কমেন্টে বলবেন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এর সঙ্গে পশ্চিমঘাট তো বলবেনই, তার সঙ্গে পূর্বঘাটটাও কমেন্ট করবেন যে পূর্বঘাট এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ঠিক আছে, আর তার সঙ্গে পারলে নীলগিরিটাও বলবেন। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হবে কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট করে দেবেন। ঠিক আছে, পশ্চিমঘাট, পূর্বঘাট এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম প্রত্যেকে কমেন্ট করে দেবেন। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। শেষ হয়ে গেল, 25টা প্রশ্ন ছিল, শেষ হয়ে গেল ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, প্রশ্নের উত্তরটা কমেন্ট করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন যদি আমাদের এই যে পিডিএফ ব্যাচ, সেই পিডিএফ ব্যাচে যদি যুক্ত হতে চান।
তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। স্টাডি ম্যাটেরিয়াল ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।